পাঞ্জাবের একটি এলাকায় এক বাড়িতে 6 লাখ টাকা চুরি যায়। সেই এলাকারই অন্য এক বাড়ি থেকে 4 দিনের পুরনো 5টি লাশ উদ্ধার হয়। এই দুটো কেস মিলিত হয়ে তৃতীয় একটি কেসের রূপ নেয়। আজ আমরা দেখব এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। একে কি করব? ও আমাদের রাস্তার কাঁটা হতে পারে, ওকে সরাতে হবে। কোমল সত্যি সত্যি রাজবীর এবং সতপাল গিলের সঙ্গে ছিল, কিন্তু সে কি এই হত্যাকাণ্ডে এবং 6 লাখ টাকা চুরিতেও অংশীদার ছিল? পুলিশের কাছে অনেক প্রশ্ন, কিন্তু যার উত্তর শুধুমাত্র 3 জনই দিতে পারে। কিন্তু এই 3 জনকে কি পুলিশ কখনো ধরতে পারবে? স্যার, সিমলা পুলিশ পুরো শহর তল্লাশি করেছে, কিন্তু রাজবীরের সতপালের কোনো খবর নেই। কিন্তু ওই ফোনের লোকেশন তো সিমলা ছিল না? হ্যাঁ স্যার, লোকেশন সিমলাই ছিল। দেখো, ওরা এক জায়গায় বেশিক্ষণ থাকছে না, ঘুরে বেড়াচ্ছে। একটা জিনিস পরিষ্কার, ওরা গৌরবের ফোন ইউজ করছে অন্য সিম কার্ড দিয়ে। তার মানে ওরা এতে পুরোপুরিভাবে যুক্ত। এখন এটাই দেখার ওদের ইনভলভমেন্ট কতটা এবং কিরকম। শোনো, একটা কাজ করো, ভিকটিমের যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর IMEI ট্র্যাকিং শুরু করো। ওরা একটা ফোন ইউজ করেছে, দ্বিতীয়টাও করতে পারে। স্যার, পাঁচটা ফোন রয়েছে, কোনো একটা তো অ্যাক্টিভেট হবে না ইন্সপেক্টর। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের উপরই আমরা নজর রেখেছি, কিন্তু একমাত্র গৌরবের ফোনটা ছাড়া কোনোটাই আর অন হয়নি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, রাজবীর ফোন করেছিল আমাকে, সেটাই আমি ওনাকে বলেছিলাম। রাজবীর এখনো সিমলায় আছে। সিমলার কোথায় আছে ও? ওখানে নিশ্চয়ই ওর কোনো আত্মীয় আছে। না সাহেব, সিমলাতে আমাদের কোনো আত্মীয় থাকে না। আর সতপালের আত্মীয়রা? ওর বাবা মা কোথায়? ওই উনেরবাল গ্রামে। উনেরবাল জেলা, অমৃতসর? হ্যাঁ। স্যার, উনেরবাল থানাতে ইনফর্ম করে দিয়েছে সতপালের বাড়িতে টিম পাঠানোর জন্য। সতপালকে ওখানে পাওয়া যাবে না। একটা কাজ করো, টিমকে বলো বাড়িটাকে সার্ভিলেন্সে রাখতে, আর বাড়ির লোকেদের নাম্বার ট্র্যাকিং এ দিতে। ল্যান্ডলাইনও? ইয়েস স্যার। বলুন। সতপাল এখানে থাকে? না তো, ও তো স্যার সাহেবনগর ভাটিন্ডায় ফোন থাকে। করে সতপাল? করে তো স্যার, কিন্তু অনেকদিন ধরে করেনি। আর ওকে ফোনেও পাচ্ছি না। ব্যাপারটা কি স্যার? সতপাল যদি আপনাকে ফোন করে আপনি আমাদেরকে জানাবেন, কিন্তু এটা বলবেন না যে আমরা ওকে খুঁজছি। কিন্তু সতপাল করেছেটা কি স্যার? অনেক বড় কাণ্ড ঘটিয়েছে ও, আর ওকে যদি বাঁচানোর চেষ্টা আপনি করেন তাহলে আপনিও জেলে যাবেন। তোমরা 3 জন আজ থেকে সতপালের বাড়ির উপরে বিশেষ করে নজর রাখবে। হ্যাঁ, স্যার। আর যদি কেউ আসে আমাকে সঙ্গে সঙ্গে খবর দেবে। হ্যাঁ স্যার। হ্যালো স্যার, অজিত চান্দেলের ফোনটা অ্যাক্টিভেট করা হয়েছে অমৃতসরে। যে নাম্বারে কন্ট্যাক্ট হয়েছে আমাকে এক্ষুনি মেসেজ করো। হ্যাঁ 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 স্যার। ইন্সপেক্টর, আপনার খোঁচরদের অমৃতসরে অ্যাক্টিভেট করান। রাজবীর অমৃতসরে রয়েছে। রাজবীর আর সতপাল দুজনের ফটোই আপনার কাছে রয়েছে। তাড়াতাড়ি।
হ্যাঁ স্যার। বলবিন্দর, তোমরা তিনজন ফুল অ্যালার্টে থাকবে। রাজবীর আর সতপাল অমৃতসরে রয়েছে, ওখান থেকে তোমাদের ওখানে যাওয়ার খুব সম্ভাবনা আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, রাজবীর আমাকে আবার ফোন তো করেছিল, কিন্তু ও তো আমাকে কিছু বলেনি যে ও এখন কোথায়। তো আমিও আপনাদের বলা প্রয়োজন মনে করিনি। রাজবীর তো আমাদের হাতে ধরা পড়বেই শিল্পা দেবী, আর লকআপে আমরা ওর পিঠে চামড়া তুলে দেবো। আর তখন যদি ওর কিছু হয়ে যায়, তখন আমরা আপনাদের এটাই বলবো যে আপনাদের বলা আমি প্রয়োজন মনে করিনি। না না স্যার, এরকম বলবেন না। আমার স্বামী কিচ্ছু করেননি। আপনি এক কথা বলছেন, আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে শিল্পা দেবী। আপনি তো নিজেকেও মিথ্যে কথা বলতে পারছেন না। কোমল সঙ্গে রয়েছে? আমি জানি না স্যার। রাজবীর, রাজবীর, তোমাকে ঠাকুরের দিব্যি, মায়ের দিব্যি, বলো তুমি এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কিনা? আরে না রে বাবা, আর কোনোদিন এই ধরনের প্রশ্ন করবে না আমায়। তাহলে তুমি বাড়ি ফিরছো না কেন? আর পুলিশ তোমাকে আর সতপালকে খুঁজছে কেন? দেখো শিল্পা, আমি তোমাকে সব বলবো। এর মধ্যে আমি তোমাকে মাঝে মাঝে ফোন করব। আর এই কথাটা কাউকে বলবে না, পুলিশকে তো একদম না, বুঝলে? বুঝেছি, কিন্তু তুমি এক্ষুনি একটা কথা বলো, ওই কোমল কি তোমার সঙ্গে আছে? আবার সেই বাজে প্রশ্ন। কি হয়েছে? পুলিশ খুঁজছে আমাদের। তাহলে এখন? দাঁড়া ভাবি। দেখুন শিল্পা দেবী, হরমিত দেবী, আপনারা যত সত্য গোপন করবেন ততটাই আক্রোশ আমরা রাজবীর আর সতপালের ওপর দেখাবো। আর বিশ্বাস করুন, এমন মার মারা হয় যে লোকেরা মৃত্যুর জন্য প্রার্থনা করে। আমার রাজবীর এরকম নয়, আপনি ওকে ভুল বুঝছেন। ভুল লোককে কি করে ঠিক ভাববো বলুন? কোমলের সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে? এটা আপনি কি বলছেন সাহেব? এই যে ওর বউ, ওর একটা ছেলে আছে, আপনার সামনে দাঁড়িয়ে আছে। কোন সম্পর্কের কথা বলছেন সাহেব? সেই সম্পর্ক যা সামনাসামনি হয় না, লুকিয়ে চুরিয়ে হয়। ওনাকে লুকিয়ে চুরিয়ে। বলো, তুমি কিছু বলতে চাও? না তো, আমার কিছু বলার নেই। সত্যি আমি কিছু জানি না কোমলের ব্যাপারে বা অন্য কারোর ব্যাপারে। দেখুন সাহেব, আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ, শুধু এটা জানি যে রাজবীর আর সতপাল কখনো কারোর খুন করতে পারে না। খুন তো করেছে ওরা, তাও পুরো 5 জনের। এবার আপনারা 3 জনে মিলে ঠিক করে নিন যে এবার আপনারা আপনাদের জীবন বাঁচাতে চাইবেন না ওদের সাথে ডুবতে চাইবেন। চলো। মাধুরী, হ্যাঁ মা, কি ব্যাপার? সেটাই তো আমি জিজ্ঞেস করছি, কি ব্যাপার? তুই কি কিছু জানিস? না তো। রাজবীর ও সতপাল পুলিশের নাগাল থেকে পালাচ্ছিল, আর কোমল যে তাদের সঙ্গে ছিল সেও পুলিশের আওতার বাইরে ছিল। অনুসন্ধান আরো একবার অন্ধগলিতে ঘুরপাক খাচ্ছিল। রাজবীর নানান ফোন থেকে ভিন্ন ভিন্ন শহর থেকে নিজের বাড়িতে ফোন করছিল, আর পুলিশ সেই কলগুলো ট্রেসও করছিল, কিন্তু অভিযুক্ত প্রতিবারই বাজি জিতে যাচ্ছিল। চোর পুলিশের এই খেলায় এখনো পর্যন্ত চোরই এগিয়েছিল। স্যার, সিমলার অমৃতসরের পর পাঠানকোট, ভাতিন্ডা, তারপর লুধিয়ানা, এই প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সিম কার্ডে কখনো দশরথ, কখনো অজিত, তো কখনো গৌরব চ্যান্ডেলের ফোন অ্যাক্টিভ করা হয়েছে। আর রাজবীর তার নিজের স্ত্রী শিল্পার সঙ্গে কথা বলেছে। সব জায়গায় আমাদের লোকেরা সিভিল ড্রেসে আছে, তাও এরা ধরা পড়ছে না। ইঁদুর বিড়ালের খেলা খেলছে আমাদের সাথে। এখনো পর্যন্ত আমাদের কাছে এই মার্ডারের কারণ পরিষ্কার নয়। স্যার, একটা কথা তো ঠিক, এই 5টা মার্ডারই ছোলাকে চুরির সঙ্গে যুক্ত। স্যার, আমার মনে হয় কোমল আর রাজবীরের কোনো অ্যাফেয়ার রয়েছে। রাজবীর কোমলকে দিয়ে চুরি করিয়েছে, আর মধু জানতে পেরে যায় আর বাড়িতে বলে দেয়। তখন বাড়িতে খুব ঝামেলা হয়, তখন রাজবীর সতপালের সাহায্য নিয়ে এই 5 জনকে মেরে ফেলে। আর কোমল মেনে নিল, চুপচাপ রইল, নাকি কোমলও যুক্ত ছিল? স্যার, সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু স্যার ওই জসমিতের অ্যাঙ্গেলটাও তো রয়েছে। যেটা শুধু জসমিতের বাবাই জানে। এ বিষয়ে রাজবীরের মা ও বউ কিচ্ছু জানে না। আমি রাজবীরকে ভালোবাসি বাবা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর মরে গেলেও তা বদলাবে না। স্যার, আমি জসমিতের ফটোগ্রাফ সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। স্যার, জসমিতের বাড়ি রাজবীরের জন্য সেফ হাউস হতে পারে। এই রাজবীরের কতগুলো সেফ হাউস আছে এক্ষুনি তুমি বলছিলে, সিমলা, অমৃতসর, ভাটিন্ডা ইত্যাদি ইত্যাদি। এই রাজবীর সেফ থেকে সেভ হচ্ছে, আর আমরা চুপ করে বসে আছি। ওরা কোনো না কোনো ভুল পদক্ষেপ তো নেবেই। পদক্ষেপ তো অনেক বড় জিনিস হয়ে গেল। যদি একটা ভুল আঙুলও তোলে না, তাহলে আঙুল থেকে হাত, আর হাত থেকে ঘাড় ধরতে আবার একটুও সময় লাগবে না। আমার রাজবীর চাই, বুঝলে? আমি এই ব্লাইন্ড কেসকে আর অন্ধকারে রাখতে চাই না।
পরিস্থিতি কিন্তু খুব গরম হয়ে গেছে রাজবীর। গরমের পর সব জায়গাতেই বৃষ্টি নামে, এখানেও নামবে। মাথা ঠান্ডা কর আগে। আরে ভাই, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস রাজবীর। বড় কিনা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ ভুল করেছি। আরে ভাই, আমি বলছি ওকে এখানে নিয়ে আসার দরকারটাই বা কি ছিল? আরে এত দূর পর্যন্ত ভাবিনি। তাহলে এখন বলিস না যে ভাবতে হবে। ভাবার সময় চলে গেছে। এখন নয় করতে হবে, নয় মরতে হবে। স্যার, রাজবীর আর সতপাল উনারবাল পৌঁছেছে সতপালের বাড়িতে। 3 জন কনস্টেবল ওখানে রয়েছে। ওরা ওখান থেকে পালিয়ে যেতে না পারে। স্যার, পিএসআই মহেন্দ্র ওখানে নিজের টিম নিয়ে রওনা হয়েছে। কোমলও আছে সাথে? না স্যার, আজ সকাল ওরা দুজনেই গেছে। স্যার, দুজন ভেতরে তো? হ্যাঁ স্যার, ঘুমোচ্ছে। সরে যাও। চল ভাই, ওঠ 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 ওঠ। আর কত ছবি, ওঠ। কি হচ্ছে স্যার? 6 লাখ টাকা চুরি হয়েছে আর 5 জনের গলা কাটা হয়েছে। আর কাজটা তোরা দুজন করেছিস। চল স্যার, চল চল তাড়াতাড়ি চল। স্যার আমার চল কথা তো তাড়াতাড়ি। শুনুন। স্যার করিনি আমি। চল স্যার, স্যার, আমি আমি ভুল কিছু করে করিনি, ফেলেছি, স্যার। আমি জানতাম একটু তো ড্রামা তোরা করবি, কিন্তু তোরাও তৈরি হয়ে যা। এই ড্রামাটা একটা অ্যাকশন ড্রামা হবে। সাহেবনগর থানাতে ক্লাইম্যাক্সের সিন পুরোপুরি তৈরি, শুধু তোদেরকে নিয়ে গিয়ে ওখানে শুটিং শুরু করতে হবে। চল। স্যার, স্যার 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 রাজবীর ও সতপালকে অবশেষে সতপালের বাড়ি থেকে তুলে আনা হয়। পুরো 15 দিন ধরে এই দুই ইঁদুর পুলিশকে বেশ দৌড় করিয়েছে, কিন্তু এই নাটকের পর্দা পড়তে এখনো দেরি আছে। কোমলের খোঁজ পাওয়া বাকি এবং এই ব্লাইন্ড কেসের পুরো ইতিহাস সামনে আসা বাকি আছে। রাজবীর, সতপাল, তোমরা আমার সাথে একটু ওয়ার্ম আপ করেই নাও, তাতে মার খেতে সুবিধা হবে। স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার আপনি কোথাও বড় একটা ভুল করেছেন স্যার। ভুল হয়েছে? হ্যাঁ, ভুল হয়েছে। আমার তোদের উপর সন্দেহটা তখনই দূর হবে যদি তোরা এক্ষুনি বলে দিস যে কমল কোথায়, আর তোরা দুজন কেন ওদের পরিবারের 5 জনকে খুন করেছিস। 3 পর্যন্ত গুনবো। 1 2 3। স্যার 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 বলছি স্যার 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 ওই খুন কোমল করেছে। স্যার কোমল করেছে খুন স্যার। আর আর আমাদের ফাঁসাচ্ছে স্যার। এখন কোমলের নামে দোষ দিচ্ছিস? হ্যাঁ, কোনো ব্যাপার না, দে দে। আমার এই ডান্ডাটা না মৃত্যুকের পেট থেকে কিভাবে সত্যি বার করতে হয় সেটা জানি। স্যার 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 ভগবানের দিব্যি খাচ্ছে স্যার। স্যার ওই খুনগুলো কোমল করেছে স্যার। স্যার ওর নিজের পরিবারের ওপর অদ্ভুত ধরনের রাগ ছিল স্যার। স্যার ওই সবাইকে মেরে ফেলেছে স্যার। আর আমাদের ভুলটা ছিল আমরা দুজনে মিলে ওকে হেল্প করেছিলাম। আমি তোকে স্যারেন্ডার করে দেওয়ার জন্য বলেছিলাম স্যার। বলেছিলাম না সতপাল? বলেছিল স্যার, কিন্তু শুনতেই চাইছিল না স্যার। এখন আমাদের ফাঁসিও পালিয়েছে স্যার। তোরা যত সহজে গলা কাটতে পারিস তত সহজে মিথ্যে কেন বলতে পারিস না? শুধু শুধু আমার টাইম ওয়েস্ট করছিস। কোনো ব্যাপার না, মিথ্যে বললে তো শাস্তি পেতেই হবে। সিং স্যার, পুরো পুলিশ স্টেশনের মধ্যে আর আশপাশের এলাকায় এই দুজনের চিৎকার যেন শোনা যায়। ইয়েস স্যার। স্যার বলছি স্যার, সব বলছি, সব সত্যি কথা বলে দিচ্ছি স্যার। বলছি স্যার, আর মারবেন না স্যার। শোন, আমি 2 সপ্তাহ ধরে রাত দিন নাওয়া খাওয়া ছেড়ে শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি, যে চন্দেল পরিবারের 5টা মানুষকে কেন খুন করা হয়েছিল। যদি কোনো ভুলভাল উত্তর দিস না তাহলে আমি এখান থেকে চুপচাপ চলে যাব, আর সকালে এসেই প্রথমে তোর লাশটা শনাক্ত করাবো। আর তোরটাও। শেষবারের মতন জিজ্ঞাসা করছি, ওই চন্দেল পরিবারটাকে কেন তোরা মেরে ফেললি? বল। স্যার স্যার রাগ ছিল স্যার। কার উপর? দশরথ চান্দেলের বড় ছেলে কোমলের দাদা অজিত চান্দেলের ওপর।
অজিত চান্দেলের উপর কেন রাগ ছিল? স্যার আমাদের পরিবারের সাথে ওদের অনেক দিনের সম্পর্ক ছিল, বন্ধুত্ব। ও অনেক বছর আগে যখন এখানে থাকতে এসেছিল তখন থেকে। অজিতের বিয়ে এখানেই হয়েছিল স্যার। আমরা সবাই ওর বিয়েতে বরযাত্রী হয়ে গেছিলাম স্যার। ভাই ভাই সম্পর্ক ছিল, কিন্তু শয়তানিটা ওই শুরু করে। ও এমন কি করেছিল যে বন্ধুত্ব শত্রুতায় বদলে গেল? আমার ছোট বোন মাধুরীর সাথে নোংরা কাজ করতে চেয়েছিল। অজিত দাদা, আমাকে এখানে কেন এনেছো? ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। অজিত দাদা কি করছো? ছাড়ো আমাকে, ছেড়ে দাও। কি করছো অজিত দাদা? মাধুরী, কি হয়েছে? মাধুরী, কি হলো? হ্যাঁ, কাঁদছিস কেন? বল কি হয়েছে? আমি স্কুল থেকে আসছিলাম, হ্যাঁ? তখন রাস্তায়। আরে মাধুরী, বাড়ি যাচ্ছিস? আয় বস, আমি ছেড়ে দিচ্ছি। আয়। অজিত দাদা, আমরা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি? আমার বাড়ি তো ওইদিকে। আরে পাগলি, নতুন রাস্তা তৈরি হয়েছে, একদম শর্টকাট। আজ তুইও দেখে নে, ঠিক আছে? অজিত দাদা, আমরা আমরা এখানে কেন এলাম? কি করেছে ও? বল আমাকে। ও বাজে, ও খুব বাজে। ছাড়ো অজিত দাদা। ও কি কিছু খারাপ করেছে তোর সাথে? তোর সাথে কিছু খারাপ করেছে কি? চেষ্টা করেছিল, কিন্তু আমি ওকে মেরে পালিয়ে এসেছি। ও খুব খারাপ দাদা। মাধুরী, এই কথাটা তুই কাউকে বলবি না, ঠিক আছে? না ভাই, ভুল হয়ে গেছে ভাই, মাথা খারাপ হয়ে গেছিল। ছেড়ে দে, ভুল হয়ে গেছে। স্যার মেরেই ফেলবো তোকে। কি হচ্ছে কি তোর? এই রাজবি, এত বন্ধুত্ব এরকম হলো কি করে? এই রাজবি, তুই মারছিস কেন রে তুই? এই যা, মেরে ফেলবো তোকে। স্যার এই কথাটা না আমি কাউকে বলেছি, আর না মাধুরী। ওর কোনো বদনাম হোক আমি চাইতাম না। তাহলে এটা 4 বছর আগের ঘটনা? হ্যাঁ স্যার, কিন্তু 4 বছর ধরে এই রাগের আগুন আমার বুকের মধ্যে জ্বলছিল। আমি যখনই বাড়িতে মাধুরীকে দেখতাম আর ওই শয়তান অজিতকে বাইরে ঘুরতে দেখতাম, আমার মাথায় শুধু একটাই কথা ঘুরতো, বদলা। আমি ওই পশুটাকে কি করে খোলা ছেড়ে দিতে পারি। তো 4 বছর বাদে তুই প্রতিশোধ নিলি? আমি 4 বছর ধরে অপেক্ষা করছিলাম স্যার। কিসের অপেক্ষা করছিলিস তুই? বল, কিসের অপেক্ষা করছিলিস তুই? ঘৃণা এবং প্রতিশোধ স্পৃহা নিরীহ মানুষকেও পাশবিক করে তোলে। রাজবীর অজিতের কুকর্মের উত্তর তার মতো করে দিতে চাইছিল। রাজবীর অজিতের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় আঘাত করতে চেয়েছিল। অজিত রাজবীরের বোনকে ভয় দেখিয়েছিল, আর রাজবীরও সেই পথেই হাঁটতে চাইছিল। রাজবীর, কি করছো? আমাকে ভুলে যাও, আমাদের কিছু হবে না। তোমার বিয়ে হয়ে গেছে। কোমল, সে তো আমার বাড়ির লোক জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। ভালো তো আমি নিজে বেসেছি। তোমাকে
ভালো তো আমিও বাসি তোমায়, কিন্তু আমার বাড়ির লোকজন তোমার সঙ্গে কখনোই আমার বিয়ে দিতে চাইবেন না। আমাকে নিয়ে পালিয়ে চলো। দাঁড়াও, একটু অপেক্ষা করো। মাধুরীর সাথে খারাপ ব্যবহার করেছো, তখনই জানোয়ারটা কেটে ফেলিসনি কেন? আমি অপেক্ষা করছি। কিসের অপেক্ষা? আমি মাধুরীকে বলেছি এই কথাটা যেন কাউকেও না বলে, আর এই কথাটা আমিও কাউকে বলিনি। আমাদের মাধুরীর বদনাম হতো ভাই, আর বাড়ির সম্মানটা ধুলোয় মিশে যেত। হ্যাঁ, এটাও ঠিক। কিন্তু আমি এখনো কিচ্ছু ভুলিনি। অজিতের বোন কোমল আমাকে ভালোবাসে। অজিতও এটা মনে করে যে আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আর ওর ভাই গৌরব, ওকে আমি ল্যাবরেটরি নিয়ে গিয়েছিলাম চিকিৎসার জন্য। না রে ভাই, এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আরে আরে এত কিছু কেন করছিস তুই? কিসের জন্য অপেক্ষা করছিস তুই? কিসের জন্য? কোমলের 18 বছর বয়সের, আর এই বছর ও 18 বছরে পড়লো। আর তখনই আমার গেমটা শুরু করলাম। সাবালিকা হলে কি হতো? আমি ওকে প্রথমে যন্ত্রণা দিতে পারবো যে দেখো, সবকিছু নিজেদের মতে হয়েছে। আপনার মেয়ে নিজেই আমার কাছে এসেছে। তোর রাগ অজিতের উপর ছিল, তাহলে পুরো পরিবারকে কেন মারলি? আর কোমল কোথায়? চলো চলো, এসো 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 চলো। রাজবীর, আমরা কখন বাড়ি ফিরবো? আমার বাড়ির লোকজন কিন্তু চিন্তা করছেন। না, ওরা কেন চিন্তা করবে? ওরা তো আরাম করে শুয়ে রয়েছে। আর এখন তুমি আরাম করে শুয়ে পড়ো। আরাম করে শুয়ে রয়েছে মানে? রাজবীর, সত্যি করে বলো, তুমি ওনাদের সাথে কি করেছো? রাজবীর, এটা কি করছো রাজবীর? আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। আমি মা বাবার কাছে যেতে চাই। যাবে, নিশ্চয়ই যাবে তুমি তোমার বাবা মার কাছে। ওখানে তুমি তোমার 2 দাদা আর বৌদিকেও দেখতে পাবে। কিন্তু আপাতত তুমি আমাদের দুজনকে শুধু 2 বারের জন্য খুশি করে দাও। আর কান্নাকাটি বন্ধ করো, একটা স্মাইল করো। স্মাইল করো, স্মাইল করো। স্মাইল। কোমল কোথায়? কোথায় আছো? স্যার বলছি স্যার, সবকিছু বলছি স্যার। কোমল কোথায় রাজবীর? সময়টাও ভালো রাজবীর, আর এই জায়গাটাও। তাছাড়া এই ঝামেলাটাকে সঙ্গে নিয়ে আসাটা অনেক বড় ভুল ছিল। সেই ভুলটাই তো শুধরোচ্ছি। শোনো, তুমি যেতে চাও তো তোমার মা বাবার কাছে? তুমি কি করতে চাইছো? ভয় পেও না সোনা, শুধু তোমার প্রাণটাই তো নেব।
স্যার পুরো চন্দ্রের পরিবারকে শেষ করছিস তুই, কি করে করলি? মরফিন তুই কোথা থেকে পেলি? প্রতিশোধের আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। 4 বছর ধরে বাড়তে থাকা ক্ষত একটা বিকৃত ঘায়ের রূপ নিয়েছিল। অজিত চন্দেলের সঙ্গে যোগাযোগ রাখা সব মানুষকেই রাজবীর শত্রু বলে মনে করত, কিন্তু রাজবীর একটা গোটা পরিবারকে তার নিশানা কি করে বানালো? আর আশ্চর্যের বিষয় হলো যে সেই গোটা পরিবার এত সহজে কিভাবে তার ষড়যন্ত্রের শিকার হয়ে গেল। গৌরব, গৌরব, কি হয়েছে রাজবীর? ভাই তোর সাথে একটা জরুরি কথা আছে। আমার সাথে? হ্যাঁ। কি কথা? চল। না ভাই, সত্যি বলছি গৌরব। কিন্তু ডাক্তারবাবু আমাকে বলছিলেন যে আমার অবস্থা আগের থেকে ভালো হচ্ছে। ভাই একটা কথা বল, তোকে এখানে কে নিয়ে এসেছিল? আর এখানে কাজ কে করে? তাহলে বেশি তুই জানবি না আমি? হ্যাঁ, তাহলে ডাক্তারবাবু এমন কথা কেন বলছিল? আরে ডক্টর তো এরকম বলবেই ভাই, ওরা শুধু টাকা চেনে, তোর থেকে টাকা খাচ্ছে। দেখ, তুই যদি এখানে আসিস তাহলে তুই বাবা তো হতে পারবি না, কিন্তু হ্যাঁ গরিব নিশ্চয়ই হবি। আরে এটা এটা তুই কি বলছিস ভাই? এটা তো কিছুই না গৌরব, আমি তোকে যা বলতে চলেছি না, শুনলে আরো কষ্ট পাবি। এবার আর কি খারাপ খবর শোনাবি রে? ভাই গৌরব, তোদের বাড়িতে কিছু একটা আছে। কিছু আছে মানে? কোনো কালো শক্তি আছে তোদের বাড়িতে, যেটা তোদের খারাপ চায়। ফালতু কথা বলিস না তো। ভাই শোন, আমি 3 বছর ধরে এইসব বিদ্যা শিখেছি। আমি যখনই তোর বাড়ির পাশ দিয়ে যাই না, আমি ওই শক্তি দেখতে পাই, আমি শুনতে পাই ওইসব শক্তির আওয়াজ, আর সেটা শুধু আমি দাঁড়াতে পারি। তুই কি করতে পারবি? তান্ত্রিক পুজো করব। তোর বাড়িতে হবে পুজো, এই দিব্যি খেয়ে বলছে। একবার পুজো হয়ে গেলে ওই শক্তি ফিরে আসবে না, আর তার 1 মাস পর তুই বৌদির থেকে ভালো খবর পাবি। আর যদি এরম না হয় না, তাহলে নিজের নাম বদলে দেবো আমি। পুজোটা বাড়িতে হবে? মানে খরচা টরচা পড়বে তো? মাত্র 11 টাকা, যা ডক্টরের ফিজের থেকে অনেক কম। দেখ, বেশি ভাবিস না, হ্যাঁ বলে দে, আর তাড়াতাড়ি নিজের জীবনে অনেক খুশি নিয়ে আয় তুই। দেখ, আমি তোর ভাই, তাই বলছি। আর গৌরব সেটা মেনে নিল? না স্যার, মানেনি। আমাকে দেখে পালাতো, আর সবসময় ডক্টরের সাথে যোগাযোগ রাখতো। আমি ওর পেছনে পড়ে যাই, তারপর গিয়ে মানলো। কোনো দিন টিন দেখতে হবে নাকি তোর এই পুজোর জন্য? হ্যাঁ হয়তো। দেখ, আমি একটু দেখে নিয়ে বলবো পুজোর জন্য সবচেয়ে ভালো দিন কোনটা। তোকে আর নীলম বৌদিকে দুজনকেই পুজোতে বসতে হবে। পুজোয় বসবো ভাই, ডাক্তারবাবুর কাছে বাইরে বসি, এখানে পুজোতে বসবো। আরে মন দিয়ে পুজোটা করতে হবে, মনোসংযোগটা খুব দরকার। ঠিক আছে ভাই, মনোসংযোগ দেব। আমার শুধু ভাই একটা বাচ্চা চাই। ভাই তুই হাল ছাড়ছিস কেন? কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছি তোকে। কিসের ওয়ার্নিং? এটা একটা গোপনীয় পুজো, এটাকে গোপন থাকতে দে। শুধু তুই, আমি আর বৌদি থাকতে পারবে, আর কেউ থাকবে না। তাই এই কথাটা ভুল করেও কাউকে বলবি না। আর যদি এটা 5 কান হয়, তাহলে ওই কালো শক্তিও শুনে নেবে। বুঝতে পারছিস তো? কালো শক্তি। কি? তুমি আর তান্ত্রিক পুজো? হাসছো কেন তুমি? সবাই শিখতে পারেন এটা? শুধু কয়েকজনের ভাগ্যেই এই পুজো করাটা লেখা থাকে, আর গুরু এসে তাদের খুঁজে বার করে, যেমন আমার গুরু আমাকে খুঁজে বার করেছে। তাহলে এটা করলে গৌরব দাদা আর নীলম বৌদির বাচ্চা হয়ে যাবে? একদম হবে, আর যদি না হয় আমি সন্ন্যাস নিয়ে নেব। এমন বলো না। আমি সত্যি বলছি গো, বাচ্চা নিশ্চয়ই হবে, কিন্তু এতে তোমাকে সাহায্য করতে হবে আমায়। আমাকে? আমি কি করে সাহায্য করব? আমি সব বলে দেব, কিন্তু আমায় কথা দিতে হবে। তুমি আমার দিব্যি খাও। হ্যাঁ বাবা, খাচ্ছি তোমার দিব্যি। বলো কি করতে হবে? আমার কথা শোনো, এই তান্ত্রিক পূজার ব্যাপারটা কাউকে বলবে না, মুখে তালা লাগিয়ে নাও, ঠিক আছে? তোমায় আমাকে 100% বিশ্বাস করতে হবে। যদি 1 সেকেন্ডে তুমি এদিক ওদিক ভাবো না, তাহলে তোমার দাদা বৌদির অবস্থা খারাপ হয়ে যেতে পারে। অত সহজ নয় এইসব আত্মাদের মোকাবিলা করা, বুঝলে তুমি?
প্রথমে প্রেমের নাটক করেছিস কমলের সাথে, তারপর তন্ত্রমন্ত্রের বুজরুকি, তারপর ওকে উস্কে বড়ে বানালি। ও বাড়িতে 5 জনকে তুই খুন করেছিস, তারপর কমলকে মেরে ফেলেছিস। কি মনে হয় তোর কোনো পুজো, কোনো তন্ত্রমন্ত্র তোকে এসবের হাত থেকে বাঁচাতে পারবে? চল বল, প্রথমে তুই কি করলি? কি ভাই রাজবীর, এবার 2 প্যাকেট? প্রত্যেকবার তো মরফিডালের সিঙ্গেল প্যাকেট নিয়ে যাস। আরে মা গ্রামের বাড়িতে যাচ্ছে, ওখানে যদি না পাওয়া যায় তাই বেশি নিচ্ছি। এই নাও, 1 কাপে 3টে ওষুধ। কিন্তু এসব করার কি দরকার? আরে প্রশ্ন করো না তো, আমার ভালোবাসার দিব্যি, আমায় বিশ্বাস করো না কেন? বিশ্বাস করি তোমায় রাজবীর, কিন্তু ওষুধ খেয়ে কেমন পুজো হবে? আরে এমনিতে তো জড়িবুটি খাওয়ানো হয়, কিন্তু এই ওয়েদারে সেগুলো পাওয়া যায় না, সেই জন্য তার জায়গায় এই ওষুধটা ব্যবহার হবে। আর এই ওষুধটা খেলে মানুষ পুরো অন্য জগতে চলে যায়, যেখানে কোনো আত্মা, ভূত প্রেত বা বাজে কোনো শক্তি তাদের ছুঁতে পারে না। আর তারপর পুজো করলে কাজ হয়। তুমি দেখো, ভূতদের না লাথি মেরে বাড়ি থেকে বার করবো, দেখে নিও। এই নাও নাও। সেই অশুভ দিনে দশরথ, চন্দেল, অজিত, গৌরব ও মধু সবাই কাজের জন্য বের হয়। নীলম বাড়িতেই ছিল। দশরথ, অজিত এবং গৌরবের রাস্তাতেই মাথা ঘুরতে থাকে, তাই তারা বাড়িতে ফিরে আসে। আর মধুও কাজ করার সময় অসুস্থ বোধ করতে থাকে, তাই সেও জয়বন্ত গুলাটির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসে। সবাই শুয়ে আছে তো? হ্যাঁ, সবাই এখন গভীর ঘুমে। মায়ের তো কাজের সময় মাথা ঘুরছিল, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। অজিত দাদা, গৌরব দাদা আর বাবা তো অর্ধেক রাস্তা থেকেই ফিরে এসেছে। তুমি চিন্তা করো না, সবাইকে ঘুম থেকে জাগিয়ে দেবো আমি। তুমি এবার দেখো আমার তন্ত্র শক্তির ক্ষমতা। এই শোনো, তুমি বাথরুমে যাও, আর যতক্ষণ না বলবো বাইরে আসবে না, যাও। কিন্তু আমি পুজোটা কেন দেখতে পারবো না? কারণ শোনো, তুমি তো বিবাহিত নও, আর তারপরেও যদি পুজোতে বসো তাহলে তোমার বৌদির অভিশাপ তোমার উপর পড়বে, আর তুমি কখনো মা হতে পারবে না, আমাদের বাচ্চার মা। তুমি কি সেটা চাও? আর শোনো, এখান থেকে চিৎকার করার আওয়াজ আসবে, তুমি একদম শুনবে না। যখন শরীর থেকে বাজে আত্মারা বেরিয়ে যায় না, তখন চিৎকার করে। তুমি একদম কান দেবে না, শুধু আমি ডাকলেই আসবে, ঠিক আছে? যাও, চলে যাও, যাও। কমল,
হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, বাইরে চলে এসো। চলো আমাদের বেরোতে হবে। বেরোতে হবে? হ্যাঁ। সবাই কোথায়? আমি মা বাবার সাথে দেখা করব। আরে সবাই ঠিকঠাক আছে, ওদেরকে ওখানেই থাকতে দাও, আস্তে আস্তে ঘুম ভাঙবে। এখন ওরা অন্য জগতে আছে, এখন যদি না বেরোতে পারি তাহলে মুক্ত হওয়া আত্মারা আমাদের ধরে ফেলবে, বুঝলে? চলো চলো চলো, এদিক দিয়ে এসো। ওঠো ওঠো, সাবধানে। আর জাসমিত এখন কোথায় আছে? নাকি এটা জিজ্ঞাসা করবো এখন কোন জগতে আছে, যে 2 বছর আগে তার বাবার আদরে ছিল, যে তোর সাথে পালিয়েছিল? জাসমিতের সাথে তুই কি করেছিস রাজবীর? স্যার আমরা এখানে কেন এসেছি বলো না? কথা বলতে। সে তো আমরা বাড়িতেও বলতে পারতাম। আর তুমি আমার প্রশ্নের উত্তর এখনো দাওনি। তুমি কবে শিল্পাকে ডিভোর্স দেবে? আর কবে হবে আমাদের বিয়ে? বলো না, কবে হবে আমাদের বিয়ে? এক্ষুনি বলো, আমি এক্ষুনি জানতে চাই। আমি আমার সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি, আর তুমি আমার শুধু শরীরটাই বোঝো, আর বাকি পুরো সময়টা তোমার বউ, বাচ্চা আর মায়ের কাছে থাকো। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? চাইছোটা কি তুমি আমাকে বলো? আমার উদ্দেশ্য তো হলো সোনা, তোমার প্রাণ নেওয়া। বুঝেছি, আমি এখন তোকে খুব ভালোভাবে চিনে গেছি রাজবীর। আসলে তোর নাম রাজবীর গিল নয়, বরং তোর নাম রাজবীর জানোয়ার হওয়া উচিত ছিল, কারণ তুই জানোয়ারের থেকেও অধম। তোর এই নৃশংসতা বোনের আড়ালে লুকাতে চাইছিলিস। আমি মানছি অজিত তোর বোনের সাথে খারাপ করেছিল, কিন্তু তুই সেটাকেই হাতিয়ার করেছিস তোর অসৎ উদ্দেশ্য সাধন করতে। না স্যার, আমি সত্যি বদলা চাইতাম। জাসমিত কি করেছিল? হ্যাঁ, দশরথ, মধু, গৌরব, নীলম এরা কি করেছিল? যদি শুধু অজিতকে মারতিস সেটাও গুরুতর অপরাধ হতো, কিন্তু সেটা রাগের মাথায় করা অপরাধ হতো। তুই একই পরিবারের 6 জন লোক আর জাসমিতকে খুন করে ফেলেছিস, ঠান্ডা মাথায়, ভেবে চিনতে, নৃশংসভাবে। আর তার শুধু একটাই কারণ, তোর ধমনীতে রক্ত নয়, বরং বিকৃতি বইছে। তুমি একটা টিম পাঠাও কোমলের লাশ খুঁজতে, আর খোঁজ নাও জাসমিতের লাশ পাওয়া গিয়েছিল কিনা। স্যার, এতগুলো খুন, আর সেগুলোর আমাদের বাড়িতে হওয়া ওই 6 লাখ টাকার চুরির সঙ্গে কোনো সম্পর্কই নেই। আমি তো ভাবতেই পারছি না কোমল কি করে এতটা বোকা হতে পারে। ও কি এই জানোয়ারটাকে সত্যিই চিনতে পারেনি? লোক এতটা খারাপ কি করে হয় মা? দেখুন, একটা খারাপ খবর আছে। রাজবীর স্বীকার করে যে আপনার মেয়ে ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, সেজন্য ও ওকে খুন করে। স্যার, আপনারা ওকে গুলি কেন করলেন না? তাহলে ওরা আমাদের মধ্যে তফাৎ কি থাকলো? আপনি ঠিকই বলছেন ইন্সপেক্টর, কিন্তু আমার মেয়ের দেহটা পেয়েছেন? আমরা খুঁজছি। আমি চেয়েছিলাম ও সুখী হোক, ওর খোঁজ খবর নেওয়া আমাদের উচিত ছিল। ও যখন এখান থেকে চলে যেতে চাইল, আমাদের ওকে আটকানো উচিত ছিল।
মাধুরী, অজিতের ব্যাপারটা সত্যি নাকি? কিন্তু মা, আমি স্বপ্নেও ভাবিনি যে দাদা এরকম কাজ করবে। মা, আপনি আপনার ছেলেকে, মাধুরী নিজের দাদাকে, আর আমি আমার স্বামীকে আসলে চিনতেই পারিনি। আর আমি চাই না আমার বান্টিও নিজের বাবাকে চিনতে পারে, জানতে পারে বা মনে রাখতে পারে যে ওর বাবা কি ছিল। আগে জসমিত গরেওয়াল এবং তারপর চন্দেল পরিবারের 5 সদস্য দশরথ, মধু, অজিত, গৌরব আর নীলম, আর তারপর কোমল চন্দেল। সব মিলিয়ে 7টা কোল্ড ব্লাডেড মার্ডার করেছে রাজবীর গিল। চন্দেল পরিবারে এখন শুধু অজিতের বিধবা স্ত্রী গায়ত্রী আর তার এক ছেলে আশুতোষ জীবিত আছে। পুলিশ সেই জঙ্গলে চিরুনি তল্লাশি চালায়, কিন্তু কোমলের লাশ কোথাও পাওয়া যায়নি। রাজবীর এবং সতপালের বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য এবং 34 ধারা অনুযায়ী কমন ইন্টেনশনের অভিযোগ দায়ের হয়েছে। তারা আপাতত পুলিশ কাস্টাডিতে আছে আর চার্জশিট এখন ফাইল করা হচ্ছে। জয়বন্ত ও সীমা গুলাটির বাড়িতে চুরি হওয়া 6 লাখ টাকার কেস এখনো পর্যন্ত ব্লাইন্ডই রয়েছে। এই হত্যাকাণ্ডকে একটা প্রতিশোধের কেস বলা খুবই কঠিন, হয়তো ভুলও হবে, কারণ অজিত যে মাধুরীর সঙ্গে অসভ্যতা করেছিল, যে অ্যাটেম্পটেড রেপ করেছিল, তার সঙ্গে জসমিত গরেওয়ালের হত্যার কি সম্পর্ক ছিল? সত্যি তো এটাই যে রাজবীর হলো মানসিকভাবে বিকৃত একজন মানুষ যে হত্যা করে আনন্দ পায়। বিকৃত মস্তিষ্কের পাঠোদ্ধার কিভাবে সম্ভব? একজন বিকৃত মানুষকে কিভাবে চেনা যাবে? প্রত্যেকটা মানুষই ব্যক্তিত্বের দ্বারা ইঙ্গিত করে, সিগন্যাল দেয়, কিন্তু তাকে ধরা বোঝা তখনই সম্ভব হবে যখন আমাদের বুদ্ধি, আমাদের চেতনা সজাগ থাকবে, সতর্ক থাকবে। কোমল 18 বছরের একটি স্বাভাবিক মেয়ে ছিল, কিন্তু যখন রাজবীর তার গোটা পরিবারকে ড্রাগস দিয়ে অচেতন করতে বলল, তখন তার মনে খটকা কেন লাগলো না? ঠিক সেভাবে যখন জসমিত রাজবীরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ও বিয়ের কথা বলতো আর রাজবীর কোনো জবাব দিত না, তখন জসমিত বিষয়টাকে অবহেলা করলো কেন? যদি অতীত খুঁটিয়ে দেখা যাবে বেখেয়ালে রাজবীর সব নিহতকেই নিজের বিকৃত চিন্তার ঝলক দেখিয়েছিল। শুধু সেই সময় সেই মুহূর্তে যদি সঠিক পদক্ষেপ নেওয়া যেত, যদি সেই সংকেতকে সতর্কতার সঙ্গে বোঝা যেত, তাহলে একটা নয় 7টা প্রাণ বাঁচতে পারত। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, আমরা সবচেয়ে বেশি প্রেরণা অনুভব করি এটা জেনে যে আমরা অন্যদের প্রেরণা যোগাচ্ছি। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।